হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা হলো টিভি অ্যান্টিনা। এটা ইয়াগিউডা অ্যান্টিনা নামেও পরিচিত। অ্যান্টিনা সম্বন্ধে সবারই কম বেশি জানা দরকার আছে। তবে এসএসসি ভোকেশনালে যারা আছেন তারাও এটা জেনারেল ইলেকট্রনিক্স 1, এটা সেকেন্ড পেপার। ক্লাস 10-এর এই চ্যাপ্টারটা আছে টিভি অ্যান্টিনা, এটা চ্যাপ্টার নাম্বার 2। আমার এই টিউটোরিয়ালগুলো করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে সবাই ইলেকট্রনিক্স সম্বন্ধে সবাই জানে, এবং যেগুলো না জানলেই নয় এগুলো সম্বন্ধে জানা। আর বিশেষ করে এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানে পড়ালেখা করেন তাদের উদ্দেশ্যেই এই চ্যাপ্টারগুলো করা। আমার সঙ্গে সবসময় থাকার জন্য আমার ফেসবুকে অ্যাকাউন্টটা হইলো এইটা, এই নামে আছে মাউন্টেন। আমার প্রোফাইল পিকচার হইলো এটা। আর আমার ইউটিউব চ্যানেলও একটা আছে, পূর্বে ছাত্ররা আছে যারা বর্তমানে এসএসসি ভোকেশনালে আছেন, তারা সবাই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার লেসনগুলো বা টিউটোরিয়ালগুলো নিতে পারেন। আমার লেসন থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, আর সবাই যাতে পায় ওই জন্য শেয়ার করবেন। কিছু যদি প্রশ্ন থাকেন আমাকে কমেন্ট করতে পারেন, আর যাতে আমার লেসনগুলো সবসময় যাতে আপনি পাইতে পারেন ওই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। টিভি অ্যান্টিনা, এটাকে ইয়াগিউডা অ্যান্টিনাও বলা হয়। কেন ইয়াগিউডা অ্যান্টিনা বলা হয়? সর্বপ্রথম 1928 সালে জাপানিজ সায়েন্টিস্ট প্রফেসর সেন্টারো উডা সর্বপ্রথম এটাকে তিনি থিওরি দিয়ে গেছেন। পরবর্তীতে ইংলিশ বিজ্ঞানী হিতসুগু ইয়াগি এটাকে বাস্তবায়ন করেছেন, তার নাম অনুযায়ী ইয়াগি হয়েছে। পরবর্তীতে ওই উডা যেটা থিওরি দিয়ে গেছে তার নামও যুক্ত করে ইয়াগি উডা অ্যান্টিনা নামে পরিচিত। ইয়াগি অ্যান্টিনাতে মূলত মূলত 3টি এলিমেন্ট আছে। এগুলো হলো ডাইরেক্টর। এই অ্যান্টিনাতে এই সামনে যেগুলো থাকে এগুলোকে ডাইরেক্টর বলা হয়। আর অ্যান্টিনাতে এখানে দেখেন এগুলো ডাইরেক্টর নামে পরিচিত। তবে এটা একটু বড়, এটা তার থেকে তুলনায় একটু ছোট এরকম করে এটা ডাইরেক্টর নামে পরিচিত। তারপরে মাঝখানে যেটা থাকে এটাকে ডাইপোল বলা হয়। পাশে যেটা থাকে এটা ফোল্ডিং আকারে আছে, ওই জন্য এটা ফোল্ডেড ডাইপোল। দুইটা পোল আছে, সবার পিছনে যেটা আছে সব শেষে যেটা আছে ওটা রিফ্লেক্টর। তবে এই ডিরেক্টর এবং এই রিফ্লেক্টর এই দুইটা এলিমেন্টকে প্যারাসাইটিক এলিমেন্ট বলা হয়। এই মাঝখানে যেটা আছে যেটা ডাইপোল এটাকে ড্রাইভেন এলিমেন্ট বলা হয়। কেন ড্রাইভেন এলিমেন্ট বলা হয়? এখানে এটাকে সাপ্লাই দিয়ে ভোল্টেজ অথবা কারেন্ট দিয়ে এটাকে অ্যাক্টিভ করে রাখে, ওই জন্য এটাকে অ্যাক্টিভ এলিমেন্টও বলা হয়। এটাকে আবার ড্রাইভেন এলিমেন্টও বলা হয়, কারণ এই ডাইপোলের মাধ্যমেই সিগন্যালগুলোকে ড্রাইভ করবে। তা এটা মূলত কী কাজ করে? টেলিভিশন স্টেশন থেকে যে সিগন্যালগুলো আসে সেটা সর্বপ্রথম এই ডিরেক্টরে ধরা পড়ে। ডিরেক্টরে ধরা পড়ার পর এই ড্রাইভেন এলিমেন্ট বা ফোল্ডেড ডাইপোলের দিকে দিয়ে দেয়। ফোল্ডেড ডাইপোল ওই সিগন্যালটাকে টেলিভিশনের ভিতরে প্রেরণ করে। তবে কিছু সিগন্যাল, সব সিগন্যাল এখানে অ্যাকসেপ্ট করতে পারবে তা না, কিছু সিগন্যাল পিছনে চলে আসছে। সেই সিগন্যালকে রিফ্লেক্টর কী করছে? রিফ্লেক্ট করে প্রতিফলন করে আবার সামনের দিকে দেওয়ার কারণে এই ড্রাইভেন এলিমেন্টটা ফোল্ডেড ডাইপোলটা স্ট্রং সিগন্যাল পায়। সামনে যেটা থাকবে সেটা হইল ডাইরেক্টর, পিছনে যেটা থাকবে সেটা হইল রিফ্লেক্টর। এই রিফ্লেক্টর এবং ডাইরেক্টরের মধ্যে কোনো সাপ্লাই সরাসরি দেওয়া হয় না বা কোনো পাওয়ার সোর্স দেওয়া হয় না বলে এটাকে প্যারাসাইটিক এলিমেন্ট বলা হয়। আর যে ডাইপোল যেটা আছে এই ডাইপোলের টেলিভিশন থেকে এখানে পাওয়ার দিয়ে এটাকে ড্রাইভ করা হয় বলে এটাকে ড্রাইভেন এলিমেন্ট, এবং এটা দিয়ে কাজ করে বলে এখান থেকে সিগন্যালটা ফিডিং হয় বলে এটাকে অ্যাক্টিভ এলিমেন্টও বলা হয়। এবং আরও একটা অংশ আছে, এই যে এই মাঝখানে যেটা অ্যান্টিনাকে দৈর্ঘ্যটাকে যেটা ঠিক করে রাখবে সেটা ওই বুম বলা হয় এটাকে।
এই বুমটা কাঠেরও হতে পারে, তবে কাঠ দিয়ে করা হয় না, এটা স্টিল দিয়ে করা হয়, আয়রন বা স্টিল দিয়ে করা হয়। তো এই স্টিলটা আর এই এলিমেন্টগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে সিগন্যালটা শর্ট হয়ে যাবে, সিগন্যাল পাবে না। যাহাতে শর্ট না হয় ওই স্টিলের উপরই এগুলো ও কন্ডাক্টর, এগুলো ওই বুমের উপর এমনভাবে বসানো হয় যাহাতে বুমের সাথে ওই বডির সাথে এলিমেন্ট যাহাতে শর্ট না হয়, হয় ওখানে ইনসুলেশন দিয়ে দেয় বা যাহাতে শর্ট না হয় প্লাস্টিক জাতীয় বা রাবার জাতীয় কিছু দিয়ে দুইটার মধ্যে আলাদা করে যাতে ইনসুলেশন যাতে একটার সাথে একটা শর্ট না হয় সেই সিস্টেম করে এটা আটকাইতে হয়। ওই বুমটা হইল আমাদের একটা অ্যান্টেনার যতটুকু দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকেও বুঝাবে। আমি পরবর্তীতে আলাপ করবো এটা। এখান থেকে আমরা উপাদানগুলো বা এলিমেন্টগুলো সম্বন্ধে আমরা কিছু আইডিয়া পেলাম। কিছুটা হইলো ডাইরেক্টরটা হইলো প্যারাসিটিক এলিমেন্ট, এখানে সরাসরি কোনো সাপ্লাই প্রয়োগ করা হয়নি। আর রিফ্লেক্টর, এখানেও কোনো সাপ্লাই প্রয়োগ করা হয়নি বলে এটাকে প্যারাসিটিক এলিমেন্ট বলা হয়। আর যেটা সিগন্যাল ফিডিং হয় সেটা হলো ফোল্ডেড ডাইপোল, ফোল্ডিং আকারে দুইটা পোল আছে বলে এটা ফোল্ডেড ডাইপোল বলা হয়। এবং এটাকে অ্যাক্টিভ এলিমেন্ট বলা হয় কেন, এখানে টেলিভিশন থেকে সোর্স এখানে দেওয়া হয়, শক্তি দেওয়া হয় বা সাপ্লাই দেওয়া হয়, আর এখান থেকে সিগন্যালটা ড্রাইভ হয় বলে এটাকে ড্রাইভ অ্যান্ড এলিমেন্টও বলা হয়। আর এই এলিমেন্টগুলোকে ধরে রাখার জন্য যে বডি বা যে এলিমেন্টটা ব্যবহার করা হয় সেই নামটা হলো বুম। টিভি অ্যান্টেনা, অ্যান্টেনা একটি কন্ডাক্টর। টেলিভিশনে এই অ্যান্টেনার ভিতরে কারেন্ট প্রবাহিত হতে পারে যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে প্রেরণ বা গ্রহণ করা হয়। যে টেলিভিশন স্টেশনে যে সিগন্যালটা তৈরি হয় এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। কারণটা কি, আমাদের অডিও সিগন্যাল এবং ভিডিও সিগন্যাল এটা হলো লো সিগন্যাল, মডুলেটিং সিগন্যাল। এই মডুলেটিং সিগন্যালটা একটা নির্ধারিত রেঞ্জ পর্যন্ত যায়, কিন্তু এই মডুলেটিং সিগন্যালকে দূরে প্রেরণ করতে হবে। দূরে প্রেরণ করার জন্য এইটাকে একটা হাই ফ্রিকোয়েন্সির সাথে এটাকে সংমিশ্রণ করা হয়। হাই ফ্রিকোয়েন্সিটাকে RF সিগন্যাল, আগে ক্লাসে আমি এই ব্যাপারে ক্লিয়ার করেছি। রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে যখন এটাকে মডুলেট করে মিশ্রণ করে তখন এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে পরিণত হয়। এটা অল্প সময়ের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা অনেক দূর পর্যন্ত গমন করতে পারে। এই সিগন্যালকে প্রেরণ করার করেই আমাদের যে টেলিভিশন স্টেশন থেকে যে অ্যান্টেনার মাধ্যমে যে সিগন্যালকে দূরে প্রেরণ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে, সেটাকে ট্রান্সমিটিং অ্যান্টেনা। আর আমার বাসায় আমি সেই ম্যাগনেটিক সিগন্যালকে রিসিভ করে যখন আমি টেলিভিশনে দেখব ওইটাকে রিসিভিং অ্যান্টেনা বলা হয়। তাহলে অ্যান্টেনা দুইটা, একটা হলো ট্রান্সমিটিং অ্যান্টেনা আর একটা হলো রিসিভিং অ্যান্টেনা। তাহলে অ্যান্টেনাটা কীভাবে কাজ করে, সিগন্যালটা এখানে রিসিভ হয়, সেই সিগন্যালকে ফিডার ওয়্যার মাধ্যমে। আমরা জানি আমাদের টেলিভিশনে ওয়্যার দুইটা আছে, একটা হইলো ফিডার ওয়্যার আর এক ফ্ল্যাট এবং আর একটা কেবেল, ফিডার ওয়্যার কেবেল। সেই কেবেলটা কীরকম আমি একটু চেহারাটা দেখে নিই। টিভি ফিডার ওয়্যার আগে এগুলো ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা খুব একটা স্ট্রং না, ভালো হয় না, ওই জন্য ওই ফ্ল্যাটটা এখন আর ওই চ্যাপটা টাইপেরটা ওইটা এখন ব্যবহার হয় না। এখন এই যে এই ওয়্যার টাইপের টিভি ফিডার ওয়্যার, এই ছোট বড় বিভিন্ন আকার হতে পারে। এইটা এখন যে ডিশ অ্যান্টেনা যেগুলো ব্যবহার করা হয়, ডিশ অ্যান্টেনাগুলোতেও এই ওয়্যারটা ব্যবহার করা হয়। এখান থেকে সিগন্যালটা ফিডিং করে দেয়। আর এইটাকে আর্থিং ওয়্যার বলে, এটা আমার শিল্ডেড ওয়্যার। এই শিল্ডেড ওয়্যারে এই দুইটা পয়েন্ট কোন পয়েন্টে কানেকশন করা হয়, এটাকে ব্যালেন্স ট্রান্সফরমার বলা হয়। সেই ব্যালেন্স ট্রান্সফরমার ভিতরে কি আছে, এইরকম একটা ইলেকট্রনিক যন্ত্রাংশ এই ভিতরে ফিটিং করা আছে। এখানে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের ওই যে ওয়্যার দুইটা, একটা পয়েন্টে এটা কানেকশন, এটা সংযুক্ত হবে, আর একটা পয়েন্টে এটা সংযুক্ত, যে কোনোভাবে এটা কানেকশন দিয়ে ফেলতে পারে। এটাকে আর্থিং, এটাকে যে কোনো এক প্রান্তে, আর এই যেটা সিগন্যাল আসে এটাকে যে কোনো এক প্রান্তে কানেকশন দিলে এটা একটা এটা অ্যাক্টিভ এলিমেন্টের যখন এটা কাজ করবে।
যে আমাদের জানি আমাদের ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যালের দুইটা জিনিস না হইলে কখনো সম্পূর্ণ হবে না। ইলেকট্রিসিটি হইলো ফেজ নিউট্রাল, ডিসি ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ। এটা যদি নেগেটিভ মানে আর্থিং, এটা যদি আর্থিং হয় এটা সিগন্যাল যাবে, এটা যদি আরেক প্রান্ত হয় এটা আরেক প্রান্তে, এই দুইটা প্রান্তে সংযুক্ত করে দিলে সিগন্যালটা ভিতরে আসবে। এই দুইটা পয়েন্টে সেই ফিডার ওয়্যার বা ফিডার কেবল সংযুক্ত করা হয়। এখান থেকে তারের মাধ্যমে আমার বাসার ভিতরে ঢুকবে, আমাদের বাসার ভিতরে ঢুকে এই বেলান ট্রান্সফর্মারে এই দুই প্রান্তে কানেকশন করে দেওয়া হয়। এই বেলান ট্রান্সফর্মার এই পয়েন্টটা আছে আমার টেলিভিশনের ভিতরেও এই অ্যান্টেনা জ্যাক আছে, সেই অ্যান্টেনা জ্যাকে এইটা কানেকশন করে দেবে, সেই ক্ষেত্রে আমি সিগন্যালটা পাবো। ট্রান্সমিটার এবং রিসিভার উভয় যন্ত্রের জন্য অ্যান্টেনা প্রয়োজন। ট্রান্সমিটারও ট্রান্সমিটিং অ্যান্টেনা এবং রিসিভারও রিসিভিং অ্যান্টেনা, দুইটা অ্যান্টেনা প্রয়োজন। আমার বাসায় যেটা ব্যবহার করা ওইটা রিসিভ করবো, ওইটা রিসিভিং অ্যান্টেনা, আর ট্রান্সমিটার স্টেশনে সিগন্যালটা সম্প্রচার করতে হবে, ওইটা হলো ট্রান্সমিটিং অ্যান্টেনা। ট্রান্সমিটিং অ্যান্টেনা সাহায্যে আরএফ সিগন্যাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে উন্মুক্ত আকাশে বিকিরণ করে। তাহলে ট্রান্সমিটিং অ্যান্টেনা কি কাজ করে? ট্রান্সমিটিং অ্যান্টেনার যে লো ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, মডুলেটিং ফ্রিকোয়েন্সি যেটা বলা হয়, অডিও ফ্রিকোয়েন্সি, ভিডিও ফ্রিকোয়েন্সি, সেগুলোকে হাই ফ্রিকোয়েন্সির সাথে, আগের চ্যাপ্টারে দেখাইছিলাম, হাই ফ্রিকোয়েন্সির সাথে ওইটাকে মডুলেটিং করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে পরিণত করে সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আকাশে, উন্মুক্ত আকাশে ওইটাকে রেডিয়েশন করে, রেডিয়েশন মানে কি বিস্তৃত করে ফেলে, বিভিন্ন দিকে সরাই ফেলে, যা রিসিভিং অ্যান্টেনার সাহায্যে গ্রহণ করে। তাহলে ওইটাকে আমার বাসায় যে অ্যান্টেনা আছে, রিসিভিং অ্যান্টেনা, ওই সিগন্যালকে গ্রহণ করবে। কথায় কথায় ব্যবহার করা হয় টেলিভিশন, রেডিও, টেলিফোন, মোবাইল, রাডার, স্যাটেলাইট ইত্যাদি যোগাযোগ যন্ত্রের তথ্য আদান প্রদানের জন্য অ্যান্টেনা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। এখানে অ্যান্টেনার সম্বন্ধে কিছুটা ডিসক্রিপশন দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে, এটা একটু দেখানো। A director is slightly shorter than a half-wave length. ডিরেক্টর যেটা আছে, সামনে যেটা ছোট এলিমেন্টটা আছে, সেটা কিছুটা ছোট, ওই ডাইপোলের থেকে বা রিফ্লেক্টর থেকে একটু ছোট। দ্য ইয়াগি অ্যান্টেনা মে হ্যাভ এ রিফ্লেক্টর ওয়ান সাইড অফ এ ড্রাইভেন এলিমেন্ট। এক সাইডে ড্রাইভেন এলিমেন্টের এক প্রান্তে কি আছে? রিফ্লেক্টর আছে, অ্যান্ড ওয়ান ওর মোর ডিরেক্টর অন দ্য আদার সাইড। আর অপর প্রান্তে এক বা একাধিক ডিরেক্টর আছে। তাহলে এটা বলতে চাচ্ছে কি, মাঝখানে যে ড্রাইভার এলিমেন্ট আছে, ড্রাইভার এলিমেন্টকে আমরা ফোল্ডেড ডাইপোল বলি। এই ফোল্ডেড ডাইপোলের এক প্রান্তে হইল রিফ্লেক্টর আর অপর প্রান্তে একাধিক ডিরেক্টর আছে। দেয়ার মে বি না ওয়ান ওর মোর রিফ্লেক্টর ইন দ্য ইয়াগি অ্যান্টেনা। ইয়াগি অ্যান্টেনাতে একটা বেশি রিফ্লেক্টর থাকবে না, ওই যে পিছনে যেটা রিফ্লেক্ট করে দেয় সিগন্যালকে, ওইটা একটা বেশি থাকবে না। তবে আজকাল কোম্পানিগুলো রিফ্লেক্টরও 3-4টা দিয়ে ফেলছে, যাতে সিগন্যালটা ভালো হয়, সিগন্যালটা যাতে স্ট্রং পায়। আসলে ওইটা থিওরিটিক্যালি সঠিক বলে আমি মনে করি না, কারণ যারা এই ইয়াগি অ্যান্টেনাকে যারা আবিষ্কার করেছিল, তাদের থিওরি অনুযায়ী রিফ্লেক্টর একটা বেশি থাকা যাবে না। কিন্তু কোম্পানিরা আজকে বেশি সিগন্যাল পাওয়ার জন্য একাধিক বেশি করছে, হয়তো ওই জন্য সিগন্যালটা অনেক ক্ষেত্রে কিছু নয়েজ ঢুকতে পারে, এরকম হতে পারে। 3টা এলিমেন্টের মধ্যে দ্য স্পেসিং অফ দ্য 3 এলিমেন্ট ইয়াগি অ্যান্টেনাতে 3টা এলিমেন্ট আছে ওই বুম ছাড়া। ইট ইজ ল্যান্ড হুইচ ইজ 5% শর্ট কম্পেয়ার টু ড্রাইভেন এলিমেন্ট। কিছু একটা এলিমেন্ট হলো ড্রাইভার এলিমেন্টের থেকে 5%, ড্রাইভার এলিমেন্ট যতটুকু হবে তার থেকে 5% শর্ট হবে। শর্ট মানে খাটো হবে। ইট ইজ রিজোন্যান্ট মানে কি? ইট ইজ অলরেডি ভাইব্রেটিং অফ দ্য সাম পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। কিছু ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন মানে কি কম্পনের কারণে এই রিজোন্যান্টটা হয়। রিজোন্যান্টটা হইল একটা সিগন্যাল যতটুকু কম্পন থাকে, তার কম্পন ছাড়া তো সিগন্যাল হবে না, কম্পন ছাড়া তো কোনো কিছু সৃষ্টি হবে না। তাহলে ওই কম্পন যত বেশি হবে তার রিজোন্যান্টটা তত ভালো হবে। হাইয়ার কম্পেয়ার অফ দ্য ড্রাইভেন এলিমেন্ট, কারণ ড্রাইভেন এলিমেন্টের থেকে রিজোন্যান্টটা যাতে ভালো হয়। ইট হেল্পস টু অ্যাচিভ ডিজিয়ার গেইন অফ দ্য
ডিরেকশনাল প্যাটার্ন। আমার যে প্যাটার্ন যে আকারে সিগন্যালকে গ্রহণ করার কথা সেটা যাতে আমি অ্যাচিভ বা গ্রহণ করতে পারি। হোয়াট ইজ দ্য ড্রাইভ অ্যান্ড ল্যান্ড ইন ফিট? ড্রাইভ অ্যান্ড যে দৈর্ঘ্য যেটা পাবে ওইটাকে ফিট আকারে প্রকাশ করতে হবে। ফর দ্য থ্রি এলিমেন্ট, তিনটা এলিমেন্টকে ইয়াগি অ্যান্টেনা ইয়াগি অ্যান্টেনা যে সাজানো আছে ডিরেক্টর, রিফ্লেক্টর আর একটা ফোল্ডেড ডাইপোল, এই দৈর্ঘ্যটাকে ফিট দিয়ে প্রকাশ করতে হবে। অপারেটিং এট এ ফ্রিকোয়েন্সি 500 মেগাহার্টজ, যদি 500 মেগাহার্টসে একটা ফ্রিকোয়েন্সি যদি হয়, সেটার জন্য একটা উদাহরণ দিচ্ছে। কি দিছে? ফর দ্য থ্রি এলিমেন্টস ইয়াগি উডা এরে ড্রাইভ অ্যান্ড এলিমেন্ট লেন্থ 475 বাই ফ্রিকোয়েন্সি মেগাহার্টস। যদি 500 মেগাহার্টসে কোনো ফ্রিকোয়েন্সিকে যদি আমার ড্রাইভ অ্যান্ড এলিমেন্ট যেটা ওই অ্যাক্টিভ এলিমেন্ট যেটা বানাবে সেটা দৈর্ঘ্য কত হবে? 475কে ওই 500 মেগাহার্টস একটা উদাহরণ দিচ্ছে, 500 মেগাহার্টস দিয়ে ভাগ করলে 0.95 ফিট, 1 ফিট থেকে একটু ছোট দৈর্ঘ্যটা হবে। বুঝা গেছে? যারা এসএসসি প্রফেশনালে আছে, আমার এই যে ইংলিশ কথাগুলোকে আমি যখন বাংলা ট্রান্সলেট করি সেগুলোকে খাতায় নোট করে ফেলবে। Not that the boom is the long element, that is the director, reflector, and feed elements of the physically attached to the dictates the length of the antenna. এখানে বলছে কি, বুমটা হয়েছে, লক্ষ্য করুন যে বুম হইল দীর্ঘ উপাদান, বুমটা হইল লম্বা একটা এলিমেন্ট যা ডিরেক্টর, রিফ্লেক্টর এবং ফিড উপাদানগুলিকে শারীরিকভাবে সংযুক্ত থাকে। ওখানে কি কি তিনটা এলিমেন্ট থাকবে, একটা হলো ডাইরেক্টর, আর একটা রিফ্লেক্টর, আর একটা হইল ফোল্ডেড ডাইপোল। এই তিনটাগুলোকে এখানে সংযুক্ত থাকবে, এবং সংযুক্ত থাকার পর একটা অ্যান্টেনার দৈর্ঘ্য কত সেটা এই বুম থেকেই বোঝা যাবে। ড্রাইভ অ্যান এলিমেন্ট, দ্য ড্রাইভ অ্যান এলিমেন্ট ইজ দ্য ইয়াগি অ্যান্টেনা এলিমেন্ট টু হুইচ পাওয়ার ইজ অ্যাপ্লাইড। আমি যে কথাটা বলছিলাম, ড্রাইভ অ্যান এলিমেন্টটা ইয়াগি অ্যান্টেনাতে এমন একটা এলিমেন্ট যে এলিমেন্টের উপরে পাওয়ার প্রয়োগ করা হয়। পাওয়ারটা কোথায় থেকে আসছে? টেলিভিশন থেকে আসছে। শুধুমাত্র এই ড্রাইভ অ্যান এলিমেন্টই, বা এটাকে অ্যাক্টিভ এলিমেন্টও বলা হয়, সেই অ্যাক্টিভ এলিমেন্টে সাপ্লাই দিয়ে ওইটাকে অ্যাক্টিভ করাবে। আর বাকিগুলোতে কোনোটাকেই সাপ্লাই দিবে না। সাপ্লাই যদি না দেয় ওইটা হইল প্যারাসাইটিক এলিমেন্ট। রিফ্লেক্টরটাকে, the reflector element is made to be about 5% longer than the drive an element. তাহলে রিফ্লেক্টর যেটা পিছনে থাকবে সেটা ফোল্ডেড ডাইপোল থেকে, তাই না, ড্রাইভ অ্যান এলিমেন্ট থেকে 5% লম্বা হবে, দৈর্ঘ্যটা 5% বেশি হবে। কোথায় থেকে? রিফ্লেক্টর থেকে। কোনটা? রিফ্লেক্টরটা ওই যে ড্রাইভ অ্যান এলিমেন্ট বা অ্যাক্টিভ এলিমেন্ট বা ফোল্ডেড ডাইপোল থেকে 5% বড় হবে। আর ওই ডিরেক্টরটা ফোল্ডেড ডাইপোল থেকে 5% শর্ট হবে। The Yagi antenna will generally only have one reflector. আবার বলছি, ইয়াগি অ্যান্টেনাতে সাধারণত রিফ্লেক্টরটা একটাই থাকে। আমি এইমাত্র একটা কথা বলে দিয়ে আসছি, ল্যামডার চিহ্নটা হইল এইরকম। ল্যামডা হইল গ্রিক অক্ষর। তাই এই ল্যামডাকে পাইতে হইলে ল্যামডার ফর্মুলা হইল ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এফ। ভি মানে ভেলোসিটি, ব্যাগ, শব্দের ব্যাগ, আর অ্যাপ হইল শব্দের যে কোনো ফ্রিকোয়েন্সি ব্যাগকে ভেলোসিটি হিসেবে বলা হয়, আর অ্যাপটা হইল ফ্রিকোয়েন্সি। ল্যামডাকে পাইতে হইলে সেই একটা সিগন্যাল যে পরিমাণ গতি আছে সেই গতিকে যে ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সি দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমি ল্যামডার মান পাবো। ঠিক আছে? তাহলে ল্যামডা জিনিসটা কি? এই যে তরঙ্গ ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি পিক পয়েন্ট থেকে এই পিক পয়েন্ট পর্যন্ত দূরত্বকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তা ল্যামডাকে ওয়েভ লেন্থ বলা হয়। দুইটা ওয়েভের লেন্থ, দৈর্ঘ্য যতটুকু, ওইটাই হইল ল্যামডা। তাহলে অ্যান্টেনাতে তিনটা এলিমেন্ট, বুম ছাড়া, বডি ছাড়া তিনটা এলিমেন্ট আছে।
এই তিনটা এলিমেন্টের দৈর্ঘ্য কত হবে, ফ্রিকোয়েন্সি অনুযায়ী দৈর্ঘ্য কত হবে সেটা একটা হিসাব দেওয়া আছে। এবার বইতে যেটা আছে সেটা হইলো শুধু ফর্মুলাটা দিছে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি। আমি ম্যাথমেটিক্যালি একটু ব্যাখ্যা করেও বুঝাই দিছি। তাহলে আমি একটা এখানে হিসাব করে দেখাইছি, লাইন অফ ডাইপোল, ডাইপোলের দৈর্ঘ্য 145কে আমি একটা ফ্রিকোয়েন্সি ধরে নিছি 205 যদি মেগাহার্টজ হয়, তাহলে ডাইপোলের দৈর্ঘ্য কত হবে? তাহলে 145কে 205 দিয়ে ভাগ করলে 0.707 মিটার। রিফ্লেক্টরের দৈর্ঘ্যটা কত? লেন্থ অফ রিফ্লেক্টর 152কে আমার ফ্রিকোয়েন্সি আমি ধরে নিয়েছি 205 মেগাহার্টজ একটা ফ্রিকোয়েন্সির জন্য, রিফ্লেক্টরের দৈর্ঘ্য কত হবে? 0.741 মিটার। ডিরেক্টর সবার সামনে যেটা থাকবে ওই দৈর্ঘ্যকে পাইতে হইলে 137কে 205 মেগাহার্টজ দিয়ে, তাহলে 137কে 205 দিয়ে ভাগ করে 0.668 মিটার। বুমে এটা দৈর্ঘ্য কত হবে, এক একটা এলিমেন্টের সাথে আর এক একটা এলিমেন্ট দৈর্ঘ্য কত হবে সেটা একটা হিসাব আছে। ওই যে ইয়াকি এবং উদা এরা দুজন যে থিওরি দিয়ে গেছে সেই থিওরি অনুযায়ী আমরা হিসাব করব। লেন্থ অফ ডাইপোল, ডাইপোলটা কত হবে? তাহলে ডাইপোলের দৈর্ঘ্যকে জানতে হইলে ল্যামডা বাই 2, ল্যামডা যা হবে, ল্যামডা মানে ওয়েব লাইনকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি ডাইপোলের দৈর্ঘ্যকে পাবো। ডাইপোল ল্যামডা বাই 2, আমি একটা ল্যামডা এটা ওয়েব লাইনটা আমি ধরে নিয়েছি 4, আমি কাল্পনিক একটা ধরে নিয়েছি যাতে ম্যাথমেটিক্যালি আমি যাতে বুঝাইতে পারি, ওই জন্য আমি ল্যামডার মান একটা ধরে নিয়েছি 4। তাইলে আমাকে ডাইপোলের দৈর্ঘ্য হবে 4কে ল্যামডা বাই 2, ল্যামডার মান হইল 4, 4কে 2 দিয়ে ভাগ হলে 2 ফিট, এবং এটা একক হবে ফিট, ফিট দ্বারা প্রকাশ করতে হবে। রিফ্লেক্টরটা কত হবে? রিফ্লেক্টর দৈর্ঘ্যটা হইল ল্যামডা বাই 2 প্লাস 0.05 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে দেখেন আমি ম্যাথমেটিক্যাল টার্মসটা একটু বাইট করে ফেলি। রিফ্লেক্টর, লেন্থ অফ রিফ্লেক্টর ল্যামডা বাই 2, ল্যামডার মান হইল 4, আমি ধরে নিয়েছি 2 আর প্লাস 0.05 আর ল্যামডা বাই 2 4/2 তো আসি, প্লাস এটাকে আমি ম্যাথমেটিক্যাল করলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 যোগ করলে 2.1 ফিট। তাইলে 2.1 ফিটটা হইল রিফ্লেক্টর হইল পিছনেটা। তাইলে দেখেন এটা হইল ডাইপোলের থেকে রিফ্লেক্টরটা একটু বড়। তাহলে কত পার্সেন্ট বড়? 5% বড়। আবার দেখেন ডিরেক্টর সামনে যেটা থাকবে সেটা দৈর্ঘ্যটা হইল এটা মাইনাস হবে, তার মানে 5% মাইনাস ল্যামডা বাই 2 মাইনাস, এটা ফর্মুলা। ল্যামডার মান হইল 4 বসেছি, দেখে নেন। তা ওই যে 4কে 2 দিয়ে ভাগ করছি 2 মাইনাস এটাকে ভাগ করছি 2, এটাকে গুণ করছি পয়েন্ট, এখান থেকে এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করলে 1.9 ফিট। তার মানে কি ডিরেক্টরটা হয়েছে ডাইপোলের থেকে ছোট, ডাইপোলের দৈর্ঘ্যটা হইল 2 ফিট, ডিরেক্টরটা হইল 1.9 ফিট, 5% ছোট, আর রিফ্লেক্টরটা ডাইপোলের থেকে 5% বড়। আর যদি 5টা ডিরেক্টর বসায়, তা 5টা ডিরেক্টর একটা থেকে এখান থেকে যেটা আছে তার থেকে 8% করে ছোট। আমি যদি আরেকটা সেকেন্ড ডিরেক্টর আরেকটা যদি বসাই তখন কি হবে দেখেন, 1.9, এই আগে যেটা পাইছি ওই দৈর্ঘ্যে 8%, 1.9 অফ 8%, আগে যেটা পাইছিলাম তারই 8%টা কি হবে? 1.9 এর 8%টা হইল এইটা। তাইলে এখান থেকে বিয়োগ করতে, এটা ভাগ করলে 2 থেকে এটা বিয়োগ করলে 1.848 ফিট। তাহলে আমি কি পেয়ে গেলাম? ডাইপোলের দৈর্ঘ্য হইল 2 ফিট, আর রিফ্লেক্টর যেটা পিছনে থাকবে তার দৈর্ঘ্য হইল 2.1 ফিট। ওই 5% বড় হতে হবে বলছে। ডিরেক্টর হয়েছে প্রথম ডিরেক্টর ওই ডাইপোল হইল 2 ফিট, তার থেকে 5% ছোট, 5% ছোট হইলে 1.9 ফিট। এটা প্রথম ডিরেক্টর।
আরেকটা যদি বসায়, আরেকটা বসাইলে এইটারই 8% ছোট হবে, তারই 8% ছোট হইলে 1.848। আরেকটা যদি বসায় তাহলে এইটারই আবার 8% মাইনাস হবে, ছোট হবে। এভাবেই আমাদের একটা অ্যান্টিনা তৈরি করে ফেলতে পারি। আর একটা আছে কি, সেগুলো দূরত্ব কত হবে। ফর্মুলা হইল ডিরেক্টর এবং ডাইপোলের স্পেসিং, তার দূরত্ব কত হবে 0.12 ল্যামডা এবং দৈর্ঘ্য একক হবে ফুট। তাইলে 0.12কে আমার ল্যামডা মান তো আমি ধরে নিয়েছি 4 হার্টজ, ল্যামডার মান 4 হার্টজ, যদি গুণ করে 0.48 ফিট, তাহলে এই দুইটা কোনটা ডিরেক্টর এবং ডাইপোলের মধ্যে দূরত্ব। একাধিক ডিরেক্টর হতে পারে, তাহলে ডিরেক্টর মধ্যে একটার সঙ্গে একটা স্পেস কত হবে, ডিরেক্টরের স্পেসিংগুলো আমি পেয়ে গেলাম। তাহলে রিফ্লেক্টর এবং ডাইপোল কত হবে 0.2 ল্যামডা, 0.2 ইন্টু ল্যামডার মান হইল 4.8 ফিট বসাতে হবে। তাহলে এখানে দুইটাই আমরা একক পাইছি, একটা হইলো মিটারে প্রকাশ করতে হয় আর একটা হলো ফিটে প্রকাশ করতে হয়। ওই জন্য আমি মিটার এবং ফিটের একটা ফর্মুলা দিয়েছি, 1 ফিট ইজ ইকুয়াল টু 0.3048 মিটার, আর 1 মিটার ইজ ইকুয়াল টু 3.5 ফিট, প্রায় কাছাকাছি। এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। এই যে আমার এইটা হইল ফিডার কেবল। ফিডার কেবলে আমরা দেখেছিলাম একটা হইলো শিল্ডেড ওয়্যার, বডি ওয়্যারও বলা হয়, আর এটা হইলো সিগন্যালটা যেটা যাবে। এই যে ফোল্ডের ডাইপোল দুইটা প্রান্ত আছে, ফোল্ডের ডাইপোল দুই প্রান্তে দুইটা দিয়ে স্ক্রু দিয়ে এটাকে লাগাই দিতে হবে। লাগাই দিয়ে এখানেও একটা, এটা যাহাতে নড়াচড়া না করে, বেশি নড়াচড়া করলে তো যেমন বাতাসে নড়াচড়া করলে এটা যে কোনো সময় ছিঁড়ে যাবে, যাহাতে এইটা নড়াচড়া করতে না পারে এখানে একটা প্লাস্টিক দিয়ে ব্যবস্থা করে এটাকে টাইট করে রাখে, তাও স্ক্রু দিয়ে টাইট করা আছে। এভাবে আমাদের কানেকশন লাগাইতে হয়। এখানে একটা হোমওয়ার্ক দিয়েছে নিজেরা তৈরি করার জন্য, যেমন নিচে প্যারাসিটিক এলিমেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনুযায়ী একটি ইয়াগি অ্যান্টিনা ডিজাইন করো। একটা ইয়াগি অ্যান্টিনা ডিজাইন করে দেখতে পারো, যেমন একটি ফোল্ডেড ডাইপোল, একটি রিফ্লেক্টর আর 5টা ডিরেক্টর থাকবে। 5টা ডিরেক্টর একটার সঙ্গে একটা 8% করে কমে যাবে। এবং রিফ্লেক্টর দৈর্ঘ্য কত হবে, তারপর ফোল্ডের ডাইপোলটা দৈর্ঘ্য কত হবে এই ফ্রিকোয়েন্সির জন্য। ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হলো 202 মেগাহার্টজ থেকে 209 মেগাহার্টজ পর্যন্ত। এরকম একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে একটা ইয়াগি অ্যান্টিনা তৈরি করতে বসছে। এই ইয়াগি অ্যান্টিনা থাকবে একটা ফোল্ডেড ডাইপোল, একটা রিফ্লেক্টর আর 5টা ডিরেক্টর। অ্যান্টিনাটা হবে এইরকম, আরও আছে এই 5টা ডিরেক্টর। এই যে ডিরেক্টরগুলো থেকে একটা থেকে একটা ছোট করে, তা এইটা হইল ডাইপোল। এটা যদি ফোল্ডিং করা থাকে তাহলে ফোল্ডেড ডাইপোল বলা হয়। এই ডাইপোল এটা হইলো অ্যাক্টিভ এলিমেন্ট। এখানে পাওয়ার সোর্স তো টেলিভিশন থেকে আসে, এখানে পাওয়ার এইটাকে অ্যাক্টিভ করা হয়। তারপরে রিফ্লেক্টর পিছনে যেটা থাকবে একটা, হ্যাঁ, এইরকম একটা ডিজাইন তৈরি করতে হবে। ডিরেক্টর থাকবে কিন্তু 5টা। তাইলে ইয়াগিউটা অ্যান্টিনা তো তৈরি করা হয়েছে, এই অ্যান্টিনাকে বসাবে কিভাবে, স্থাপন করবে কিভাবে, দেখি একটু আলাপ করে নিই। অ্যান্টিনাকে দৃষ্টিসীমার মধ্যে রাখতে হবে, যেটা দেখা যায় সেরকম জায়গার মধ্যে অ্যান্টিনাকে রাখতে হবে। ট্রান্সমিটারের সাথে ব্রডসাইড হিসাবে রাখা দরকার ও যতটা সম্ভব উঁচুতে রাখতে হবে। তো এটা হলো ট্রান্সমিটার যে স্টেশন আছে ওইটার দিকে ওই ডিরেক্টরটা মুভ করে রাখার জন্য বলছে, আর যতটুকু সম্ভব উঁচুতে রাখার জন্য বলছে। কেন উঁচুতে রাখতে হবে, তো এই আমার যদি নিচে রাখে তাহলে অনেকগুলো বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে যাবে। উঁচু গাছ আছে, সেসব গাছে যদি সিগন্যালগুলো ধাক্কা খায় তখন সিগন্যালটা দুর্বল হবে। ওই জন্য যতটুকু সম্ভব উঁচুতে যদি অ্যান্টিনা বসাতে হয় তাহলে ওই যে নিচু বিল্ডিংগুলোতে তো অন্তত ধাক্কা খাবে না, সিগন্যালগুলো ওখানে বাধা প্রাপ্ত হবে না, সেক্ষেত্রে ভালো সিগন্যাল পাইতে পারে। উচ্চতা বাড়লে অ্যান্টিনার সিগন্যালের পরিমাণ বৃদ্ধি পায়, উচ্চতা যদি বাড়ে সিগন্যাল বৃদ্ধি পাবে।
অ্যান্টেনাকে অন্যান্য অ্যান্টেনা থেকে কমপক্ষে 6 ফুট দূরে রাখতে হবে। তাহলে ওখানে আমার বাসায় তো যেমন মোট 10টা ফ্ল্যাট আছে, তা আমি একাই যে অ্যান্টেনা বসাবো এটা তো না, আর অন্যরাও তো বসাবে। তাহলে যারাই বসাক একটা অ্যান্টেনার সাথে আর একটা অ্যান্টেনা মিনিমাম 6 ফুট দূরে স্থাপন করতে হবে। খেয়াল রাখতে হবে যে এর কাছে কোনো রকম ধাতব বস্তু না থাকে, মেটালিক কোনো জিনিস যেন যাতে না থাকে, কারণ মেটালিক তো অনেক ক্ষেত্রে রেডিয়েশন হয়, অনেক ওখানে ম্যাগনেটিক ওয়েভ ম্যাগনেটিক রেডিয়েশন হয় মেটাল শিটগুলো থেকে। ওই জন্য কাছাকাছিতে কোনো মেটাল শিট যাতে না থাকে। বড় আকারে অ্যান্টেনা 2টি বা ততোধিক বেয়ে পরস্পরের সাথে লম্বভাবে লাগাতে হবে। 2টা অ্যান্টেনা যদি হয় তো 2টা অ্যান্টেনা প্যারালেলে লাগাতে হবে। যেমন আমি যেদিকে মুখ করে রাখবে আর একটা অ্যান্টেনাও যাতে একদিকে মুখ করে থাকে। তবে অ্যান্টেনা ডিরেক্টরগুলো মুখ মানে কি, অ্যান্টেনা ডিরেক্টরগুলো সবসময় স্টেশন যেদিকে ওই দিকে ডিরেক্টরগুলো রেখে তারপরে বসাবে। কারণটা কি, ডিরেক্টর ওই সিগন্যালগুলোকে আগে রিসিভ করবে, তারপরে রিসিভ করে পিছনে যে ডাইপল আছে ওখানে দিয়ে দেবে। ডাইপল অ্যাক্টিভ এলিমেন্ট টেলিভিশনের ভিতরে সিগন্যাল ঢুকাবে। তো সব সিগন্যাল যে ওইটা রিসিভ করতে পারবে তা না, কিছু সিগন্যাল পিছনে চলে আসবে, সেই পিছনে আবার রিফ্লেক্ট করে প্রতিফলন করে আবার সামনে দিবে, যার কারণে ডাইপলটা স্ট্রং সিগন্যাল পেয়ে আমাদেরকে ভালো ছবি এবং সাউন্ড উপহার দেয়। একাধিক বে এবং দীর্ঘ ক্রস আর্মের সাহায্যে ছাদে মাউন্ট স্থাপন করা উচিত। একই দিকে আর কি, যে কোনো জনাকীর্ণ সৌর উঁচু অট্টালিকা দ্বারা আবৃত থাকে। যে কোনো সৌর তো বড় বড় বিল্ডিংগুলো দিয়ে তো আবৃত করা থাকে। সেই সব স্থানে যতদূর সম্ভব অ্যান্টেনা উঁচুতে স্থাপন করা উচিত। যেখানে বড় বড় উঁচু উঁচু দালান আছে, শহরগুলো তো বড় দালানগুলো তো অভাব নাই। তারপরে উঁচু গাছ, সামনে যে টেলিভিশন এবং আমার বাসায় যে অ্যান্টেনার মাঝখানে যদি বড় উঁচু গাছ থাকে, সেই গাছগুলো থেকে যাতে আমার অ্যান্টেনা উঁচা হয় সেভাবে বসাতে হবে। তাছাড়া ট্রান্সমিটার দূরত্ব বেশি হলেও অ্যান্টেনা অনেক উঁচুতে স্থাপন করতে হবে। ট্রান্সমিটার দূরে, যেমন আমাদের চিটাগাঙে তো অসুবিধা নাই, আমাদের শহরে তো অসুবিধা নাই, কাছাকাছি আছে। আর যারা গ্রামে থাকে ওরা যদি টেলিভিশন যদি দেখতে চায়, তাহলে টেলিভিশন এবং স্টেশন এবং ওই যে ওই বাসা বাড়িতে মাঝখানে অনেকগুলো দালান কথা এবং উঁচু গাছ থাকতে পারে, ওই জন্য অ্যান্টেনাতে উঁচাতে বসানোর জন্য বলা হয়েছে। আর একটা ব্যাপার আছে, ঘোস্ট ছবি। ঘোস্ট মানে কি, ভূতের ছবি, ভূত। তবে আমরা আসলে ভূত আছে কি না জানি না, অনেকে তো ভূত দেখেছে। হ্যাঁ, আমরাও ওই ভূতের ছবিটা কীরকম হয়, এই যে সুন্দরী একজন নায়িকা, সেই নায়িকাটা আমাদের সেটিংটা, আমি বলবো এটা কি কারণে যে ভূতের ছবি হয় বা ঘোস্ট ছবি হয়, একদম কেমন জানি হয়ে গেছে। তা নইলে আমার মনে হয় এটা যদি সুন্দর হয়, এটা ছবিটা, এটা যদি আমার রিসিভিং অ্যান্টেনাগুলো যদি ঠিকভাবে কাজ করে এবং ছবি যদি সুন্দর আসে, এটা সুন্দরী একজন নায়িকা হতো। কিন্তু আমার ঘোস্ট ছবি হওয়ার কারণে, যে কোনো একটা জিনিস সঠিক না থাকার কারণে এই ছবিটা, এই যে কালার টিভিগুলো সব কালারগুলো সেরা সেরা হয়ে ভূতের মতো দেখা যায়। এই যে সুন্দর একটা সেরে, এটা কিন্তু কালার আসার কথা, কিন্তু আমার অ্যান্টিনা স্থাপনটা যে কোনো একটা, এটা কারণ এটা ঘোস্ট হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে। এবং ওই যে পিছনে দেখুন, ওই যে পিছনে দেখুন একটা ছায়ায়, ওই ছবির মতো আর একটা ছায়া ছবি, শেড পিকচার একটা বসে রয়েছে, ওইটা কি ঘোস্ট বলা হয়, ঘোস্ট পিকচার বলা হয়। তাহলে ঘোস্ট পিকচার কি একটু দেখে নিই। টিভি রিসিভারে প্রতিফলিত ছবির মধ্যে যদি এক পাশে আরেকটি ছবি দেখা যায়, তাকে ঘোস্ট ছবি বলা হয়। আমার অরিজিনাল ছবি যেটা, সে অরিজিনাল ছবির মতো আরেকটা পাশে আরেকটা ওই ছায়া মতো আরেকটা ছবি দেখা যাচ্ছে, ওই ছবিটা কি ঘোস্ট ছবি বলা হয়। ঘোস্টের প্রতিকার কি কি করলে ঘোস্ট কমবে? ডিরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করে মাল্টিপোর্ট সিগন্যালের মধ্যে একটি সিগন্যাল নির্বাচন করে এই সমস্ত ঘোষকে, যেমন অনেকগুলো সিগন্যাল আছে এবং একটা শুধু আমি যেটা দেখতে চাই ওই সিগন্যাল একটা কি আমি
চয়েস করব, সিলেকশন করব, তখন ওই স্ট্রং সিগন্যালটা যখন একটা সিগন্যালকে যখন অনেকগুলো সিগন্যাল থেকে যখন আমি একটা সিগন্যালকে সিলেক্ট করব তখন স্ট্রং সিগন্যাল হবে, তখন এই ঘোষটা যাবে। তাছাড়া অ্যান্টেনা উঁচুতে স্থাপন করে এই ধরনের ঘোষ কমানো যায়। অ্যান্টেনাকে যদি উঁচুতে বসায় তখন ঘোষ বসানো যায়। তাহলে কী কী আছে আমি একটু দেখি। ঘোষ হওয়ার কারণগুলো কিছু আমি লিখে দিয়েছি, এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া। সম্প্রচার কেন্দ্র এবং অ্যান্টেনার মাঝখানে উঁচু দালান ও উঁচু গাছ যদি থাকে, টেলিভিশন ট্রান্সমিটার স্টেশন এবং আমার বাসায় অ্যান্টেনার যেটা বসাবে ওই ভিতরে যদি উঁচু দালান থাকে, উঁচু গাছগুলো যদি থাকে, তাহলে এই ঘোষটা আসবে, কারণ সিগন্যালটা বাধাপ্রাপ্ত হয়, স্ট্রং সিগন্যালটা আমি পাবো না। অ্যান্টেনার ডিরেক্টর প্রান্ত সম্প্রচার কেন্দ্র অভিমুখে না থাকলে, অ্যান্টেনার যে ডিরেক্টরটা সেটা যদি ওই ট্রান্সমিটার স্টেশনের দিকে অভিমুখ করে যদি না থাকে, তাহলে ঘোষ আসতে পারে, কারণ সিগন্যালটা ঠিকভাবে রিসিভ হবে না। সিগন্যাল রিসিভ না হলে, সিগন্যাল উইক হলে তো ঘোষ ছবি আসবেই। ব্যালান্স ট্রান্সফর্মার দুর্বল বা খারাপ হলে ব্যালান্স ট্রান্সফর্মার কোনটা? ওই যে স্ক্রু ঠিকভাবে টাইট করা না হয়, স্ক্রু যদি লুজ থাকে এবং ওখানে যদি মরিচা ধরে যায়, সেক্ষেত্রেও এই ঘোষ আসবে। ফিডার ওয়্যার এবং অ্যান্টেনার ডাইপোল কানেকশন লুজ বা মরিচে পড়ে থাকবে, ওই ফিডার ওয়্যার এবং ওই যে অ্যান্টেনার ডাইপোলের মধ্যে ওখানেও তো দুইটা বসাইতে হয়, যেটা দেখেছিলাম। এই যে ফিডার ওয়্যার, এটা হলো ডাইপোল দুইটা, এখানেও স্ক্রু দিয়ে টাইট করতে হয়। এই স্ক্রু যদি ঠিকভাবে টাইট করা না হয়, লুজ যদি থাকে, বা এখানে যদি মরিচ, যে কোনো পানি পরে যদি মরিচা ধরে যায়, সেক্ষেত্রে সিগন্যাল স্ট্রং আসবে না, সেক্ষেত্রেও আমাদের ঘোষ্ট দেখা যাইতে পারে। ফিডার ওয়্যার বা ক্যাবেলের মাঝখানে লিক বা ব্রেক থাকলে, ওই যে ক্যাবেল, ফিডার ওয়্যার বা ফিডার কেবল মাঝখানে ব্রেক হয়ে গেছে, স্ল্যাক হয়ে গেছে, সেই ক্ষেত্রেও স্ট্রং সিগন্যাল আসবে না, ঘোষ সিগন্যাল আসতে পারে। টিভি সঠিকভাবে ফাইন টিউনিং করা না থাকলে, আমার টেলিভিশন আছে, সেটা যদি আমার ঠিকভাবে ফাইন টিউনিং করা না থাকে, যেমন বসানো আছে, স্ট্রং সিগন্যালও আসছে, কানেকশনও ঠিক আছে, স্ক্রু লাগানোও সব ঠিক আছে, তারপর তারও স্ল্যাক নাই, ঠিক আছে। আমার টেলিভিশনে ফাইন টিউনিংটা, একটা টিউনিং নিতে আছে ছবিতে সাউন্ডকে ক্লিয়ার করার জন্য, সেই টিউনিংটা যদি ঠিক নাও থাকে, সেক্ষেত্রেও আমি একটা সিগন্যালকে স্ট্রং পাবো না। তাই একটা সিগন্যাল স্ট্রং যদি সিলেক্ট করা না হয়, স্ট্রং যদি না পাই, সেক্ষেত্রেও ঘোষ আসতে পারে। এই কয়েকটা কারণে, বা আরও 2-3টা কারণ থাকতে পারে, আমার যে কয়টা মনে পড়ছে আমি সে কয়টা নিয়েছি। তাইলে এই ঘোষ প্রতিকার উপায়টা কি? এটা উল্টা, এখানে লিখে ফেলো, নিজে নিজে একটা লিখে ফেলো, এটা উল্টা যদি হয় তাহলে ঘোষ প্রতিকার হয়ে যাবে। এখানে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে যদি সমাধান করা যায়, সেক্ষেত্রে ঘোষ থাকবে না, ঘোষকে আমি রুখে দিতে পারবো, ভূত আসবে না। এসএসসি প্রফেশনালে যারা আছে, ওরা এই যে ঘোষ যদি এইটা হয়, ঘোষ এইসব কারণে যদি ঘোষ সৃষ্টি হয়, তাহলে ওই ঘোষটাকে দূর করা উপায় কি কি হবে, এখানে কয়েকটা লিখে পাই। এসএসসি ভোকেশনালে যারা আছে, আমি এখানে যেগুলো প্রশ্নগুলো আছে সব বিষয়েই আমরা আলাপ আলোচনা করছি। আশা করি বইতে খুব একটা ম্যাথামেটিক্যাল টার্মস বিশদভাবে দেওয়া নাই, আমি একটা কল্পনা করে এই ফ্রিকোয়েন্সির জন্য কি কি করতে, দূরত্ব কত হবে, এক একটা ডাইপোল, রিফ্লেক্টর এবং ডিরেক্টরের মধ্যে দৈর্ঘ্য কত হবে, এবং একটার সঙ্গে একটা কতটুকু গ্যাপ বসাবে, সেগুলো আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। হতে পারে কিছু ভুল ভ্রান্তি, তার থাকবেই, সেই কমেন্ট করে আমাকে জানাইলে আমার উপকৃত হব, হয়তো বা আমি আরও এটাকে সংশোধন করে দিতে পারব। আমি বলছি, আমার এই ইউটিউবটা যারা এসএসসি ভোকেশনালে আছে, ওদের জন্য তো শিক্ষণীয় হবেই, আর যারা অনেক আগে থেকে শিখে গেছে, বর্তমানে শিক্ষা গ্রহণ করতেছে, আরও শিক্ষা গ্রহণ করতেছে, আরও শিখতে চায়, এরকম আমি অনেক টিউটোরিয়াল তৈরি করতে থাকবো আশা করি। যে সেই টিউটোরিয়ালগুলো যাতে তোমরা পাও, ওই জন্য আমার যে এই টিউটোরিয়ালগুলো তোমরা লাইক দাও, এবং সবাই যাতে পায় জন্য শেয়ার করো, আবার কিছু যদি বলার থাকে কমেন্ট করো। সব থেকে বড় কথা হইল, আমার টিউটোরিয়াল যাতে সবসময় যাতে পাইতে পারো, ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো। Thank you very much for watching my video. Thank you all.